এরপর থেকে প্রতিদিন রাতে তারা দুজনে চিলেকোঠার ঘরেই যেত এবং সারা রাত একসঙ্গে দুজনে কাটিয়ে ভোর হওয়ার আগেই যে যার ঘরে ফিরে আসতো। বেশ কিছুদিন এরকমভাবেই চলার পর রাহুল লক্ষ্য করল তার শরীরের জোর যেন আস্তে আস্তে কমে যাচ্ছে। বিছানা থেকে উঠতে ইচ্ছে করছে না, সারা শরীর অবশ হয়ে যাচ্ছে। একদিনেই সুস্থ সবল রাহুল শুকিয়ে যেন পাটকাঠির মতো জরাজীর্ণ হয়ে গেছে। গায়ের রং আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন কেউ তার শরীর থেকে সমস্ত রক্ত শুষে খেয়ে নিচ্ছে। আস্তে আস্তে সে যেন মৃত্যুর দরজায় কড়া নাড়ছে। নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রেত ভাণ্ডারের আরও একটি নতুন গল্পে আপনাদের সকলকে স্বাগত। আজকের পর্বে আপনারা শুনতে চলেছেন অঞ্জন কুমারের লেখা দুটি হাড়হিম করা ভূতের গল্প। প্রথম গল্পটি একটি কামের গল্প আর দ্বিতীয় গল্পটি একটি ভুতুড়ে আয়নাকে কেন্দ্র করে। গল্প দুটি খুব জমজমাট হতে চলেছে, তাই গল্প দুটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। আর আজকের এই প্রথম গল্পটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য, বাচ্চারা এই গল্পটি থেকে দূরে থাকুন। তো প্রতিবারের মতো আজকেও গল্প পাঠে ও বিভিন্ন পুরুষ চরিত্রে আছি আমি কিশোর, আর আমার সাথে মহিলা চরিত্রের ভূমিকায় থাকছে সুজাতা। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক অঞ্জন কুমারের লেখা আজকের প্রথম গল্পে। শুরু হচ্ছে চিলেকোঠার ঘরে কামভোগ। বাবা মায়ের খুব আদরের ছেলে রাহুল ছোট থেকেই খুব আদরে মানুষ হয়েছে। এখন সে কলেজে পড়ে, কলকাতায় তার মামার বাড়ি। দাদু ও দিদা ছাড়া আর কেউ থাকে না। মামা আমেরিকায় চাকরি করে, তাই বিয়ে করে বউকে নিয়ে সেখানেই আছে। মাঝে মধ্যে আসে, মাসের প্রথমেই টাকা পাঠিয়ে দেয় বাবাকে। রাহুলের বাড়ি নিশিপুর। বাড়িতে তার বাবা মা আর এক বোন আছে। কলকাতার কলেজে ভর্তি হওয়ার জন্য রাহুলকে চলে আসতে হয় তার মামার বাড়িতে। রাহুলের বয়স তখন 20 বছর। বড় 3তলা বাড়ির একতলাতে দাদু দিদা আর দোতলায় রাহুল, আর 3তলার ছাদে রান্নাঘর, আর তার অনতি দূরে চিলেকোঠার ঘর। সারাক্ষণ থাকা আর রান্না করার জন্য একটি মেয়ে ছিল, নাম সুমি। দিদিমা বলতো বামুনি মেয়ে। সুমির বয়স ছিল সম্ভবত 30 থেকে 32। দাদু বলতো সুমির নাকি বাচ্চা হয়নি, তাই ওর স্বামী ওকে ছেড়ে দিয়েছে। লম্বা আর ফর্সা দোহারা চেহারার সুমিকে দেখে মনে হতো না যে সে বাড়িতে কাজ করে। শাড়িটা সবসময় কোমরে নাভির নিচে নামানো থাকে, আর হালকা চর্বি জমা পেটের নিচ পর্যন্ত দেখা যায়। রাহুল চিলেকোঠার ঘরে বসে পড়তে পড়তে রান্না করতে থাকা সুমির দিকে সবসময় আর চোখে তাকিয়ে তাকিয়ে দেখে। সুমি ওর শাড়িটা হাঁটু পর্যন্ত তুলে উবু হয়ে বসে রান্না করত, আর ওর ধবধবে সাদা পা দুটো আর বেঁকিয়ে থাকা পেটের দিকে হা করে দেখতে দেখতে কল্পনার জাল বুনতো রাহুল। এমনই কিছুদিন বাদে রাহুল আবিষ্কার করল যে দুপুরের খাবারের পালা শেষ করে যখন সবাই একটু ঘুম দেয়, সুমিও তখন রান্নাঘরের মধ্যে একটা জায়গা করে শুয়ে নেয়। আগেকার দিনের বড় রান্নাঘর, তাই কোনো সমস্যা হয় না। দরজাটা আলগা করে বন্ধ করে দেয়, যদিও ছিটকিনি দেয় না। এটা জানার পর রাহুল কোনো বাহানা করে রোজ খাবার পর দুপুরে চিলেকোঠার ঘরে ঢুকে পড়তে বসে যায়, আর অপেক্ষায় থাকে কখন সুমি ঘুমিয়ে পড়ে, আর নিচের ঘরে দাদু দিদাও ঘুমিয়ে পড়ে। তারপর আস্তে আস্তে করে রান্নাঘরের দরজার ফুটো দিয়ে উঁকি মারে ভেতরে। এই গরমের মধ্যেও অঘোরে ঘুমিয়ে থাকে সুমি, আর ওর পরনের শাড়িটা অনেক জায়গা থেকে অস্বাভাবিকভাবেই এদিক ওদিক হয়ে যায়। নিচ থেকে উঠে আসে সুমির হাঁটুর উপর অবধি, আর বুকের কাপড়ও সরে যায়। গরমে ঘামে ভিজে তার পরনের বস্ত্র বুকের সঙ্গে লেপ্টে লেগে যায়, যার ফলে খুব সহজেই তার বুকটা স্পষ্ট বোঝা যায়। মাঝে মাঝে সুমি এদিক ওদিকে ফেরে আর কাপড়টা উঠে যায় আরও, আর ওর কোমরের নিচের দিকটা একটু হলেও দেখা যেতে থাকে। এভাবে কিছুদিন চলার পর
একদিন দুপুরে উকি মেরে রাহুলের চোখ প্রায় কপালে। সুমি চিত হয়ে শুয়ে ঘুমোচ্ছে, আর তার হাত দুটো ছড়িয়ে আর পা দুটো হাঁটু ভেঙে উঁচু করে কিন্তু দুদিকে ছড়িয়ে দিয়ে শুয়ে আছে, যার ফলে তার শাড়িটা যে শুধু কোমরের কাছাকাছি উঠে গেছে তাই নয়, সুমি রাহুলের দিকে পা করে শুয়ে থাকার ফলে সুমির শরীরের সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে দিনের আলোতে। রাহুলের তখন মনে হলো সুমি আমার, আর কারোর অধিকার নেই ওর উপর। আর এসব ভাবতে ভাবতে ওর শরীর দেখতে দেখতে রাহুল লক্ষ্য করল সুমি ঘুম থেকে উঠে পড়েছে। তাই তাড়াতাড়ি সে নিচে নেমে এলো এবং স্নান করে জামাকাপড় পরতে পরতে বেরিয়ে গেল। সেই যে শুরু হলো রাহুলের আর থামার নাম নেই। নেশার মতো দুপুর হলেই অপেক্ষা করে থাকে কখন সবাই খেয়ে নিয়ে ঘুমোতে যাবে আর সে সুমিকে দেখবে। এভাবে চলতে চলতে একদিন সুমির থেকে নজর সরিয়ে একটু চোখ বন্ধ করে সে নিজের মনকে সান্ত্বনা দেওয়ার মুহূর্তে চোখ মেলে দেখে রান্নাঘরের দরজাটা খুলে সুমি তার সামনে দাঁড়িয়ে আছে। রাহুলের তখন প্রায় আত্মহত্যা করার মতো অবস্থা। এসব কি হচ্ছে ভাই? সুমি জিজ্ঞাসা করে। রাহুল আমতা আমতা করে হ্যাঁ না বলতে বলতে সুমি বলল, নিচে গিয়ে তাহলে দাদুকে বলতে হচ্ছে যে ভাই এখানে দাঁড়িয়ে থাকে রোজ দুপুরে। বলে নিচে নামার উপক্রম করতেই রাহুল ওর হাত ধরে রান্নাঘরে ঢুকিয়ে নিয়ে হাত জোর করে বলে, প্লিজ সুমি, এটা করো না প্লিজ, আমি কাউকে মুখ দেখাতে পারবো না। প্রায় পায়ে হাত ধরার অবস্থা। রাহুলের মুখের দিকে খানিকক্ষণ চেয়ে সুমি রান্নাঘরের দরজাটা আবার ভিড়িয়ে দিল। তারপর রাহুলের মুখের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, আমি কিছু বলবো না, কিন্তু এক শর্তে। রাহুল শর্ত শোনার আগেই রাজি। বলো কি করতে হবে? শুনে ঠোঁটের কোণে একটা ছোট্ট হাসি দিয়ে সুমি বলল, কিছুদিন ধরেই নজর রাখছি তোমার ওপরে ভাই, যেটার জন্যে তুমি আমার দিকে দেখতে সেটাই করতে হবে। রাহুল তো শুনে থ, এ যে মেঘনা চাইতেই জল। কিন্তু কেউ যদি জেনে যায়? কে জানবে? শুনে হেসে একাকার সুমি। রাহুল বলে, তা অবশ্য ঠিক। তা দেরি কেন ভাই? আজ রাতেই শুরু করবে নাকি ভয়ে শুকনো হয়ে গেছো? রাহুল আমতা আমতা করে বলে, কোথায়? চিলেকোঠার ঘরে রাতে আসবে, আমিও যাব। রাহুল মুচকি হেসে বলে, ঠিক আছে, যাব। তারপর থেকে প্রতিদিন রাতে তারা দুজনে চিলেকোঠার ঘরে যেত এবং সারা রাত দুজনে একসঙ্গে কাটিয়ে ভোর হওয়ার আগেই যে যার ঘরে ফিরে আসতো। বেশ কিছুদিন এভাবে চলার পর রাহুল লক্ষ্য করল তার শরীরের জোর যেন আস্তে আস্তে কমে যাচ্ছে। বিছানা থেকে উঠতে ইচ্ছে করছে না, সারা শরীর অবশ হয়ে যাচ্ছে। একদিনেই সুস্থ সবল রাহুল শুকিয়ে যেন পাটকাঠির মতো জরাজীর্ণ হয়ে গেছে। গায়ের রং আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে। মনে হয় যেন কেউ ওর শরীর থেকে সমস্ত রক্ত শুষে খেয়ে নিচ্ছে। আস্তে আস্তে সে যেন মৃত্যুর দরজায় কড়া নাড়ছে। রাহুল সারাদিন নিচে নামছে না দেখে তার দাদু দিদা সন্ধ্যাবেলা যখন উপরে যায় তখন রাহুল আর এই পৃথিবীতে নেই। তারা কান্নায় ভেঙে পড়ে। বাবা মাকে খবর দেওয়া হয়, তারা রাতেই সেখানে হাজির হয়। কিন্তু আশ্চর্য বিষয়, এত কিছু কাণ্ডের পরেও সুমিকে বাড়ির কোথাও দেখতে পাওয়া যায় না। অনেক খোঁজাখুঁজির পর চিলেকোঠার ঘরের খাটের তলা থেকে সুমির লাশ পাওয়া যায়। লাশটা অনেক দিনের পুরনো, পচে গলে গন্ধ ছাড়ছে। রাহুলের মতো তার শরীরের রক্ত শোষণ করা হয়নি, গলা টিপে খুন করা হয়েছে। কিন্তু এই খুন স্বাভাবিক নয়। এমন সময় মায়ের ডাকে রাহুলের ঘুম ভেঙে যায়। কিরে, এখনো ঘুমাচ্ছিস? কাল থেকে তো তোর কলেজ, কখন যাবি দিদার বাড়ি? শুনলেন লেখক অঞ্জন কুমারের লেখা হাড়হিম করা ভূতের কাহিনী চিলেকোঠার ঘরে কামভোগ। কাহিনীটা আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে ভৌতিক কাহিনীর পাশাপাশি মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ভৌতিক ঘটনাগুলিকে সকলের সামনে তুলে ধরা হয়। তাই আপনার জীবনেও যদি ভৌতিক ঘটনা ঘটে থাকে তাহলে আমাদের পাঠিয়ে দিতে পারেন।
ঘটনা পাঠানোর সমস্ত ডিটেলস ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক অঞ্জন কুমারের লেখা আজকের দ্বিতীয় কাহিনীতে। শুরু হচ্ছে ভুতুড়ে আয়না। রাত 12টা। রিয়া পড়াশোনা শেষ করে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। ঘুমানোর আগে আয়নার সামনে নিজের চুল আঁচড়ানো তার একটা অভ্যাস, তাই আজও চুল আঁচড়াচ্ছে আয়নার সামনে। হঠাৎ ঘরের জানলার কাছে কিছু একটা পড়ার আওয়াজ হলো। তারপর জানলার কাছে গিয়ে দেখলো সব ঠিকই আছে, কিছু পড়ার চিহ্ন তো নেই। কিন্তু শব্দটা তাহলে কিসের হলো? যাই হোক, ব্যাপারটাকে স্বাভাবিকভাবে নিয়ে আবার আয়নার সামনে বসে চুল আঁচড়াতে লাগলো। হঠাৎ সে দেখলো আয়নাতে একটা সাদা শাড়ি পরা মেয়ে, যাকে হুবহু তার মতো দেখতে, আর তার চোখ থেকে রক্ত পড়ছে। এটা দেখে আর নিজেকে ধরে রাখতে পারলো না, সাথে সাথে অজ্ঞান হয়ে গেল। যখন তার জ্ঞান ফিরল, নিজেকে আবিষ্কার করলো গ্রামের শ্মশানে। সে শুয়ে আছে একটি চিতার উপরে। এটা দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। হঠাৎ করেই একটা অবয়ব দেখতে পায়, যা একেবারে তার মুখের সামনে ভাসছে। আর সে আর অন্য কেউ নয়, যাকে সে আয়নাতে দেখেছিল, সাদা শাড়ি পরা মেয়ে, যে হুবহু তার মতো দেখতে। আর সেই মেয়েটির মুখ পুরো বিভৎস হয়ে আছে, আর চোখ দিয়ে রক্ত পড়েই যাচ্ছে। অবয়বটি এবার তাকে বলতে লাগলো, তোর আমি কোনো ক্ষতি করতে চাই না। তুই শুধু রাত 12টার সময় আয়নার সামনে বসে চুল আঁচড়াবি না। যদি তুই চুল আঁচড়াস তাহলে আমি তোর ক্ষতি করে দেব। 12টার আগে যত খুশি চুল আঁচড়া আর যাই খুশি কর ওই আয়নার সামনে, কিন্তু 12টার সময় আসবি না, কারণ ওই সময় আমি ওই আয়নার সামনে বসে চুল আঁচড়াই, আর তুই বারবার আমায় বিরক্ত করিস ওই সময়। তাই যা বললাম মনে রাখিস, না হলে তোকে আমি শেষ করে দেব। হঠাৎ করে ঘুম ভেঙে গেল তার। ঘুম থেকে জেগে উঠে দেখে সকাল হয়ে গেছে। তারপর এদিক ওদিক তাকিয়ে দেখলো, কই কেউ নাই তো আশেপাশে। আর সে তো তার ঘরেই আছে, তার মানে এতক্ষণ সে স্বপ্ন দেখছিল। মুচকি হেসে সে ভাবতে লাগলো, এত খারাপ একটা স্বপ্ন কেন দেখলাম আমি? না, রাত জেগে আর ভূতের গল্প পড়া যাবে না, নইলে এসব স্বপ্ন আরও আসবে। তারপর বিছানা ছেড়ে উঠে বিছানা গুছিয়ে নিয়ে একটু আয়নার কাছে গিয়ে আয়নার দিকে তাকাতেই চিৎকার করে অজ্ঞান হয়ে গেল সে। জ্ঞান ফিরতেই ভাবতে লাগলো, কেন আমি অজ্ঞান হলাম, আর কি ছিল সেই আয়নাতে? সে যখন আয়নার দিকে তাকালো, তখন দেখলো আয়নার উপর রক্ত দিয়ে লেখা আছে, যতই প্রয়োজন হোক আয়নার সামনে আসিস না রাত 12টার সময়, না হলে ক্ষতি হবে তোর, তুই আর বাঁচতে পারবি না। শুনলেন লেখক অঞ্জন কুমারের লেখা হাড়হিম করা ভূতের কাহিনী ভুতুড়ে আয়না। কাহিনীটি ভালো লাগলে একটি লাইক করে দিন। আর আজকের এই দুটি কাহিনীর মধ্যে কোন কাহিনীটি বেশি ভালো লাগলো তা কমেন্টে জানাতে পারেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, কারণ প্রতি সপ্তাহে শনিবার অথবা রবিবারে এই চ্যানেলে ভৌতিক কাহিনীর পাশাপাশি বিভিন্ন ভৌতিক ঘটনা চলে আসে। তো দেখা হচ্ছে আগামী শনিবার অথবা রবিবারে ঠিক রাত 9:45 ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন প্রেত ভান্ডার চ্যানেলে।